হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই ভালো থাকেন, এটা আমার নিত্যদিনের কামনা। আজকে আমি আলোচনা করব, যদি কোনো ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকে, শুধু কন্যা সন্তান থাকে, তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন এবং কোরআনের আইন অনুযায়ী কিন্তু কন্যারা সম্পূর্ণ সম্পত্তি পায় না। এখানে চাচা, চাচাতো ভাই অথবা চাচার ছেলে অথবা চাচার চাচা অথবা যদি কেউ না থাকে নিকটতম যত দূরে আত্মীয় থাকুক, তারা বাকি সম্পত্তি নিয়ে যায়। এখন যদি আপনার সম্পত্তি শুধু আপনার কন্যাকে দিতে চান অথবা আপনার স্ত্রীকে দিতে চান, তাহলে আপনি একটি কাজ করতে হবে। আজকের ভিডিও আমরা আলোচনা করব যে কি করলে আপনার সম্পত্তি অন্য কেউ নিতে পারবে না, আর আপনার সম্পত্তি থেকে কন্যারা কতটুকু সম্পত্তি পাবে এবং আপনার স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে যদি আপনার কোনো পুত্র সন্তান না থাকে। সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সাথে আছে আমি অ্যাডভোকেট রুহুল আমিন। আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আইন বিষয়ক ভিডিও পোস্ট করা হয়। আমার কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর সবসময় আমার সাথে থাকুন, আমার প্রতিটি ভিডিও দেখুন। ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকে, শুধু কন্যা সন্তান থাকে, তাহলে রাষ্ট্রীয় এবং কোরআনের আইন অনুযায়ী কতটুকু সম্পত্তি কন্যা পাবে। ধরুন, রহিম মিয়া একজন ব্যক্তি, তার সর্বমোট মিলে 30% সম্পত্তি তিনি মালিক ছিল। তিনি মৃত্যুবরণ করেন শুধু একটি মাত্র কন্যা সন্তান রেখে। এখন রাষ্ট্রীয় আইন অনুযায়ী কোনো ব্যক্তির শুধু একটি কন্যা সন্তান থাকলে, কোনো পুত্র সন্তান না থাকলে, তাহলে তার মোট সম্পত্তির অর্ধেক সম্পত্তি কন্যা পাবে। এখানে রহিম মিয়া, আমরা জানি রহিম মিয়া 30% সম্পত্তি আছে। এখানে 30-এর অর্ধেক করলে 15% সম্পত্তি তার একটি মাত্র কন্যা পাবে, আর বাকি 15% সম্পত্তি তার অন্যতে চলে যাবে। যে কোনো ক্রমে এটা রাখা সম্ভব না, কোনো আইনে দিয়ে আপনি এই সম্পত্তি রাখতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে, যদি রহিম মিয়ার এরকম হয় যে রহিম মিয়ার একটি স্ত্রী ছিল এবং একটি কন্যা ছিল, তো আমরা জানি রহিম মিয়ার সম্পত্তি 30 ডিসিম। এখানে স্ত্রী সম্পত্তির ভাগ পাবে। যদি রহিম মিয়ার কোনো সন্তান থাকে, তাহলে স্ত্রী সম্পত্তি এসে 2 আনা সম্পত্তি পাবে, স্ত্রী 2 আনা সম্পত্তি পাবে। এখানে আমরা 2 আনা সম্পত্তি কীভাবে ভাগ করব? রহিম মিয়ার 30 ডিসিম সম্পত্তিরে আমরা 8 দিয়ে ভাগ দিব, তাহলে অবশ্যই যে ফলটা আসবে এটা স্ত্রী পাবে। এখন 30% সম্পত্তি যদি আমরা 8 দিয়ে ভাগ দেই, তাহলে ফল আসে 3 ডিসিম 75 পয়েন্ট, অর্থাৎ 3 ডিসিম 75% সম্পত্তি স্ত্রী পাবে। আর এখানে আছে একটি মাত্র কন্যা সন্তান, একটি মাত্র কন্যা সন্তান পাবে মোট সম্পত্তির অর্ধেক। এখানে মোট সম্পত্তি আসছিল 30 ডিসিম, এখানে অর্ধেক হচ্ছে 15 ডিসিম, তো কন্যা পাবে 15 ডিসিম। এখানে দেখা যায় যে স্ত্রী এবং কন্যায় মিলে স্ত্রীর 3 ডিসিম 75 পয়েন্ট এবং কন্যার হচ্ছে 15 ডিসিম, মোট 18 ডিসিম 75 পয়েন্ট সম্পত্তি বন্টন করে কন্যা এবং স্ত্রী নিতে পারবে। আর বাকি 11 ডিসিম 25 পয়েন্ট সম্পত্তি চাচাতো ভাই অথবা তার ছেলে অথবা চাচা অথবা চাচা অথবা নিকটতম যে কোনো আত্মীয় থাকুক, তারা নিয়ে যাবে। এটা কোনোভাবে রাখা সম্ভব না, কোনোভাবে রাখার কোনো ব্যবস্থা নাই। এখন ধরা যাক রহিম মিয়ার কোনো পুত্র সন্তান নাই, কিন্তু একাধিক কন্যা আছে, 2 জন কন্যা, 3 জন কন্যা, 4 জন কন্যা, 5 জন কন্যা, 10 জন কন্যা, যতই থাকুক, এটাকে বলে একাধিক কন্যা। তো রাষ্ট্রীয় আইন অনুযায়ী যে একাধিক কন্যা থাকলে মোট সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে। তো এখন আমরা জানি রহিম মিয়া যদি 2টা সন্তান থাকে, 2টা কন্যা সন্তান থাকে, তাহলে রহিম মিয়ার সম্পত্তি আছে 30%। এটার আমরা আইন অনুযায়ী কত পাইব? 3 ভাগের 2 ভাগ। তো 30টা আমরা 3 বন্ধক করব, প্রতি বন্ধকে 10। এখন এটাতে 2 বন্ধক পাইবে কন্যাগণ একত্রে, এটার 2 দিয়ে গুণ দিলে 10-এর 20% সম্পত্তি কন্যাদের অংশ। এখানে 2 কন্যা একত্রে 20 ডিসিম সম্পত্তি পাইতেছে, প্রতি কন্যা 10 ডিসিম করে। আর এখানে যদি রহিম মিয়ার একটা স্ত্রী থাকে, তাহলে স্ত্রী সেই 2 আনি অংশ পাবে, 2 আনি অংশ গিয়ে 3 ডিসিম 75 পয়েন্ট সম্পত্তি পাবে। এখন দেখা যায় যে 2 কন্যা মিলে 20 ডিসিম আর স্ত্রী 3 ডিসিম 75 পয়েন্ট, মোট 23 ডিসিম 75 পয়েন্ট সম্পত্তি স্ত্রী এবং কন্যাগণ পাবে। আর বাকি 6 ডিসিম 25 পয়েন্ট সম্পত্তি চলে যাবে তার নিকটতম আত্মীয়, যারা চাচাতো ভাই অথবা তার ছেলে অথবা চাচা যে আছে নিকটতম আত্মীয়, তারা সম্পত্তি নিয়ে যাবে। এটা কোনোভাবে রাখার ব্যবস্থা নাই। এখন ধরা যাক রহিম মিয়া যদি 3 জন বা 4 জন কন্যা সন্তান থাকে আর একটা স্ত্রী থাকে, তাহলে রহিম মিয়ার স্ত্রী সেম 2 আনি অংশ পাবে, 3 ডিসিম 75 পয়েন্টে পাবে। আর কন্যাগণের অংশ হচ্ছে মোট সম্পত্তির 3 ভাগের 2 ভাগ। তো 3 ভাগের 2 ভাগ করলে আমরা মোট সম্পত্তি 3 বন্ধক করলে 1 বন্ধকে 10, এটারে ডাবল করতে হবে 2 ভাগ, তো 10-এর ডাবল 20। বোঝা গেছে এখানে কন্যাদের এই রাষ্ট্রীয় আইন অনুযায়ী কন্যাদের অংশ হচ্ছে মোট সম্পত্তির 3 ভাগের 2 ভাগ। তো মোট সম্পত্তির 3 ভাগের 2 ভাগ
20% সম্পত্তি। যদি রহিমের 3টি কন্যা সন্তান থাকে তাহলে এই 20% সম্পত্তি 3 বন্ধক হবে। তো 3 বন্ধক হলে দেখা প্রতি কন্যায় 6.66 পয়েন্ট করে সম্পত্তি পাবে। তো প্রতি কন্যায় 6.66 পয়েন্ট, 3 কন্যায় মিলে 20%, আর স্ত্রী হচ্ছে 3.75 পয়েন্ট, আর বাকি 6.25 পয়েন্ট চলে যাবে চাচাদের কাছে। এখন ধরা যাক রহিম মিয়ার 4টা কন্যা বা 4টা কন্যা হলে সেম যত কন্যায় থাকুক কন্যাদের অংশ হচ্ছে মোট সম্পত্তির 3/2 এখানে কন্যাগণ 20% সম্পত্তি পাবে। 4 জনের বন্ধক করে নেবে 5 করে, 4 কন্যা 20। যদি 5টা কন্যা থাকে তাহলেও কন্যাদের অংশ কি মোট সম্পত্তির 3/2। তো 3 হচ্ছে মোট সম্পত্তি, 3/2 আসে 20%। এখানে 5 জনে 60 করে ভাগ করে নেবে। যদি 6 জন হয় কন্যা তাহলে 20 6 বন্ধক করে নিতে হবে। যদি 10 জন কন্যা হয় তাহলে এই 20 সম্পত্তিকেই 10 বন্ধক করে নিতে হবে, প্রতি বন্ধকে 2 করে। এখন দেখা যায় যে 6.25 পয়েন্ট সম্পত্তি চলে যাবেই, কোনো আইন দিয়ে আপনি এই সম্পত্তি রাখতে পারবেন না। তো আপনি এই সম্পত্তি কিভাবে রাখতে পারবেন? যদি কোনো ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকে, শুধু কন্যা সন্তান থাকে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই তার সন্তানদের অথবা তার স্ত্রীকে উনি একটি দলিলের মাধ্যমে রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে রেজিস্ট্রি করে দলিল করে দিয়ে দিতে হবে। এখানে সাবকলার দলিল করে দিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি কম টাকার মধ্যে আমি হেবা করে দিব, দান সত্ত্বে দিব, সেটাও দিতে পারবেন স্ত্রীকে এবং সন্তানকে। মৃত্যুর আগে যেই ব্যক্তির কোনো পুত্র সন্তান নাই সে অবশ্যই জীবন দশায় তার সন্তানকে রেজিস্ট্রির মাধ্যমে দলিল করে দিয়ে যেতে হবে তার সম্পত্তি, তাহলে স্ত্রী এবং কন্যাগণ সম্পূর্ণ সম্পত্তি পাবে। তা না হলে কোনোভাবে সম্পূর্ণ সম্পত্তি স্ত্রী এবং কন্যাগণ পাবে না। এখন ধরা যাক এমন যদি হয় যে কোনো ব্যক্তি মনে করেন যে আমি এখন বৃদ্ধ অবস্থায় আছি, যদি শেষ বয়সে আমার সন্তানগণ আমাকে কোনো সেবা যত্ন না করে বা আমার কোনো বিপদ আপদে পাশে এসে না দাঁড়ায়, তাহলে আমার কি হবে? আমি যদি তাদেরকে এখন রেজিস্ট্রি করে দিয়ে দিই, এরকম কোনো যদি মনে হয় যে আপনি রেজিস্ট্রি করে দিয়ে দিলে আপনার পরিবার এবং আপনার সন্তান আপনাকে শেষ বয়সে আপনার সম্মান করবে না, আপনাকে তারা কোনো সাহায্য সহযোগিতা করবে না, তো এরকম মনে হলে আপনি তাদেরকে একটি ওসিয়তনামা দলিল আছে, যে দলিলটির মাধ্যমে আপনি ওসিয়ত করে যাবেন যে আমার সম্পত্তি থেকে আমার যত সম্পত্তি আছে আমি আমার সন্তান এবং আমার স্ত্রীকে আমি ওসিয়ত করে গেলাম একটি রেজিস্ট্রি দলিলের মাধ্যমে, যে আমার ওসিয়ত দলিলের শর্তটা হচ্ছে যে আমি যতদিন বাইচে আছি এই সম্পত্তির মালিক আমি থাকবো। আমি মারা যাওয়ার পরে এই সম্পত্তির মালিক আমার সন্তান এবং আমার স্ত্রী মালিক হবে, অথবা আপনি যাকে দলিল ওসিয়ত করে দিয়ে যাবেন সেই মালিক হবে। সেই হিসাবে আপনি যদি ওসিয়ত করে যান তাহলে আপনি যত জীবন বাইচে আছেন ততদিন আপনি সম্পত্তির মালিক থাকবেন। আপনার যে কোনো দরকার যে কোনো প্রয়োজনে আপনি সম্পত্তি বিক্রি করতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে না আমার এই সন্তানটা আমার অবাধ্য চলে আমি তার সম্পত্তি দিব না, তারপর আপনি চাইলে এই দলিল ক্যান্সেল করতে পারবেন, আবার নতুন করে দলিল করতে পারবেন। অবশ্যই ওসিয়ত দলিল করলে আপনার এখানে আর কোনো টেনশন থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। যে কোনো মুহূর্তে আপনার জীবন দশায় আপনি এই সম্পত্তি আবার বিক্রি করে দিতে পারবেন। আর যদি আপনি মারা যান তাহলে আপনার সম্পত্তি আপনার কন্যারাই পাবে। আর যদি বলেন যে না ওসিয়ত না, সরাসরি আমি দলিল করে দিয়ে দিব, যে সাবকলা দান অথবা হেবা কোনো দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দিয়ে যান, তাহলে তারা সাথে সাথে তারা মালিক হয়ে যাবে। এখানে আপনার চাচা বা ভাতিজা বা চাচা বা নিকটতম কোনো আত্মীয় স্বজন এখানে সম্পত্তি দাবি করতে পারবে না। তো নো মোর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।